আপনারা জানেন শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি দিয়েছে বাংলাদেশের কথিত এই আদালত, ক্যাঙ্গারু আদালত, সেই সম্পর্কে আপনারা অবগত রয়েছেন যে এটা আসলে প্রহসনের। আপনারা এটাও জানেন যে যেই রাষ্ট্রপক্ষ সেই বিরোধী পক্ষ, শেখ হাসিনার আইনজীবী যিনি সেজেছেন তার অবস্থান কি আপনারা জানেন, এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে এই রায়টি আসলে এটি 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 কোন উদ্দেশ্যে করা হয়েছে তাও আপনারা জানেন। শেখ হাসিনা অপরাধী কি না সেটা একটি বড় প্রশ্ন, কিন্তু যারা এই কার্যের সাথে যুক্ত, এই আইনজীবীর কথা নিশ্চয়ই মনে আছে, তিনি দাবি করেছেন শেখ হাসিনার আইনজীবী কিন্তু তিনি তার ক্লায়েন্টের ফাঁসির রায়ে খুবই উচ্ছ্বাসিত, তিনি হাসছিলেন। তো আমরা আজকে দেখানোর চেষ্টা করব ভিন্ন এক চিত্র, অর্থাৎ ১৩ তারিখ ঢাকা লকডাউনে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক যে দূরদর্শিতা দেখিয়েছে, তাদের শক্তিমত্তার যে আমরা বাস্তবতা দেখলাম, সেখান থেকে কিন্তু এই ইউনূসের সরকার এবং তাদের যারা এলাই রয়েছে সবাই আতঙ্কিত, তারা ভীত সন্ত্রস্ত, এবং এর কারণ রয়েছে যে আওয়ামী লীগের ভয়। আওয়ামী লীগ ফিরে আসলে তাদের কি হবে তা তারা জানে। এখন যদি কেউ অপরাধ না করে তাহলে কেন ফিরে আসা, কোনো একটি রাজনৈতিক দল কোথাও চলে যাওয়া বা ফিরে আসা নিয়ে কেউ চিন্তিত হবে? ওই যে পুলিশ হত্যাকারী, সাধারণ মানুষের জানমাল ধ্বংসকারী, লুটপাটকারী, নৈরাজ্য সৃষ্টিকারী, মব সন্ত্রাসী, এরা তো ভয় পাবেই। এরা ১৯৭১-কে ভয় পায়, এরা ৫২-এর ভাষা আন্দোলনকে ভয় পায়, এরা মুক্তিযুদ্ধকে ডিজোন করে ধ্বংস করতে চায়, বঙ্গবন্ধুকে ভয় পায়, আওয়ামী লীগকেও ভয় পায়। তো দেশের যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে অন্যতম শক্তিশালী যে সংগঠনটি সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এবং ইশতেহারে আপনারা একাধিক প্রতিবেদন দেখেছেন যেখানে আমরা বারবার বলেছি যে কাওয়ার্ড মিলিটারি। কেন বলেছি? তারা যে কাওয়ার্ড, তারা যে কাপুরুষ, এটি তো তাদের প্রমাণ করতে হবে, তাই তারা প্রমাণে ব্যস্ত হয়েছে। চলুন আমরা কয়েকটি ভিডিও দেখি। খুবই ভালো কথা। ওয়াকার না জনতা, জলপাই না জনতা, সেনাবাহিনীর সদস্যরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন। তাদের সেনাপ্রধান যিনি ওয়াকারুজ্জামান, জাতীয় গাদ্দার হিসেবেই অনেকে মনে করেন, কারণ তার কি ভূমিকা ছিল জুলাই আগস্টে তা আপনারা জানেন, এবং শেখ হাসিনা তাকে কোন বিবেচনায় ওই পদটি প্রদান করেছিলেন, প্রদান করাই বলা যায়। আপনারা অনেকেই বলেন যে স্বজনপ্রীতি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। ভারত এই ওয়াকারের ব্যাপারে কি ধারণা রাখতো, শেখ হাসিনাকে কি জানিয়েছিল, তাও আমাদের অনেকের কাছে স্পষ্ট। তো প্রিয় বন্ধুগণ, আপনারা দেখলেন এখানে সেই জলপাই বাহিনীর সামনে দাঁড়িয়ে জলপাই না জনতা, ওয়াকার না জনতা, এই বিক্ষোভগুলো করছে ইসলামিক সন্ত্রাসবাদীরা। কেন তারা এই বিক্ষোভ করছে? কারণ হচ্ছে তাদেরকে যেমন খুশি তেমন ভাঙাভাঙি করতে দেওয়া হচ্ছে না। কি ভাঙাভাঙি করতে দেওয়া হচ্ছে না? আমাদের সেই প্রিয় স্থান ধানমন্ডির ৩২ নম্বর মুক্তিযুদ্ধের জাদুঘর, তো সেই জায়গাটি তারা ভাঙবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন সেটি ভাঙার আর বাকি রইল কি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, তারা প্রথমে পুড়িয়েছে, তারপরে ভেঙেছে, এক্সকাভেটর দিয়ে বা বুলডোজার দিয়ে ভেঙেছে, এখন আবার সেগুলো ভাঙতে যাচ্ছে, কারণ তারা ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটিকে খুবই ভয় পায়, এবং জলপাই বাহিনী এখন এসে সেই বাড়িটি ভাঙতে দেবে না। মানে জীর্ণশীর্ণ সেই বাড়িটি আর কেন ভাঙতে দেবে না বুঝতেই পারছেন। আপনারা কি বুঝতে পারছেন এর পেছনে কি রয়েছে? অর্থাৎ ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙার জন্য স্বয়ং সরকার, সিটি কর্পোরেশন বিভিন্ন যন্ত্রাংশ তাদেরকে দিয়েছে, যেটাকে আপনারা বুলডোজার হিসাবে চেনেন, এক্সকাভেটর হিসাবে চেনেন, যাই হোক, সেগুলো তারা প্রদান করেছে যেন এই বাড়িটি ভাঙতে পারে। কোনো সেনা পুলিশ সেখানে অবস্থান করেনি, তাহলে এখন কেন তারা এটি ভাঙতে দিতে চাইছে না? এর মধ্যে রয়েছে প্রশ্ন। তবে ওয়াকার এবং তার বাহিনীর একটু অবদান তো আমরা দেখব, তাদের কোন কোন অবদানকেই বা আমরা অস্বীকার করব। চলুন সেখানে দেখি আরো মহান বীর যারা কিনা সেখানে পুলিশের সাথে কি ব্যবহার করছেন। একটু আগে দেখলেন মিলিটারি, এখন দেখবেন পুলিশ, তারপরে আবার যাব মিলিটারিতে। তবে এই হিজাবি আপুটির কথাবার্তা, তারা মেধাবী, মানে বলে না কোটা না মেধা, সংগ্রাম, সেই সংগ্রামী একজন বোন। তিনি আসলে যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, আমি জানি না তিনি এই ভাষাগুলো কেন ব্যবহার করেছেন, তবে শুনুন তিনি ঠিক কি ব্যবহার। মনে হয় যে আমি চুষবো আগুন বসে বসে, যে আমার এই লোকজনকে মারবে, আমি বসে বসে চুষবো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মানে কি? আপনি আমাকে মারবেন আর বলবেন যে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ? ঠিক আছে, কিন্তু আপনি ভাষা সুন্দর করে কথা বলুন। কিসের ভাষা? আপনি আসলে ফাইজলামি করেন। না, ফাইজলামি করা কিছু না। আপনি মারলে আমরা
না, এখানে চোষার কথা তিনি বলেছেন। এখন এই ধরনের এটা কি করে খারাপ ভাষা বা ভালো ভাষা হয়? খারাপ ভাষা আর ভালো ভাষা হয় আমি সেটা জানি না। তবে আরেকবার শুনি। আমার মনে হয় যে আমি চুষবো আগুন বসে বসে যে আমার আমার এই লোকজনকে মারবে আমি বসে বসে চুষবো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মানে কি? আপনি আমাকে মারবেন আর বলবেন যে মাইন্ড ইউর ঠিক ল্যাঙ্গুয়েজ। আছে, কিন্তু আপনি ভাষা সুন্দর করে কথা বলুন। কিসের ভাষা? আপনি আমার সাথে ফাইজলামি করেন? না, ফাইজলামি করার কিছু নেই। আপনি মারলে আচ্ছা, জুলাই যোদ্ধা যেহেতু বলেছেন নিশ্চয়ই ভালোই বলেছেন। এখন পুলিশ সদস্যরা কেন ভাষা নিয়ে কথা বলছেন? আরেকটি ভিডিও দেখি। এবার মিলিটারির সাথে কি ঘটছে মিলিটারি এবং পুলিশ মিলেমিশে। আজকের মতো আপনাদের রিকোয়েস্ট করে অনুরোধ করছি, এই যে অবশিষ্ট আছে এটা কয়েকদিন পরের জন্য আমরা তুলে রাখি। আমরা এখানে আবার আসবো, এইটাকে বিপূর্ণ করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে শপথ, এই ফ্যাসিবাদের আতুল ঘর থাকবে না। আমি এই ফ্যাসিবাদের আতুল ঘর যেভাবেই হোক এইটা অবশিষ্ট। আপনারা শুনতে পেলেন, ফরাসি বিপ্লবী বলছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করে অনুরোধ করছি। রিকোয়েস্ট করে অনুরোধ করেছেন। যেহেতু ফরাসি বিপ্লবী তিনি দার্শনিক বটে, তো রিকোয়েস্ট করে অনুরোধ করবেন, ভুলে মিস্টেক হয়ে যাবে এটাই। যাই হোক, তো তিনি পুলিশ মিলিটারির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, মানে পুলিশ মিলিটারির ফোনে তাদের মাইক্রোফোনে ভাষণ দিচ্ছেন কাদের উদ্দেশ্যে? তৌহিদি জনতা, জুলাই যোদ্ধা, ইনকেলাব মঞ্চ, আরও কত কত কিছু। তো সেখানে কি বলা হয়েছে? সেখানে এই পিনাকি কেন এই কথাগুলো বলছেন? পিনাকি ভট্টাচার্য, যিনি কিনা সফলভাবে এই ধানমন্ডি ৩২ আগেও ভাঙিয়েছেন, এখনও ভাঙছেন, সরকার কেন তাকে বাধা দিচ্ছে? দেখতে পাচ্ছেন আন্দোলনকারীদের বাসায় ফিরতে পিনাকির বার্তা, এবং তিনি তার পোস্টে অনেকবার বলেছেন ভাঙো ভাঙো, যাও যাও ভাঙো, তারপরে ভাঙার পরে বলেছেন যে তোমরা ফিরে এসো। এটা কেন ঘটেছে? তিনি একদিকে বলছেন সর্প হইয়া দংশন করছেন, আবার ওজা হইয়া ঝাড়ছেন। এটা কেন? মানে তিনি কি বুঝে এই কাজগুলো করছেন? এর পেছনে কি রয়েছে? হ্যাঁ বন্ধুরা, ইশতেহারে আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন যে বন্দর কিভাবে বিদেশিদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, সেন্ট মার্টিন করিডোর, এগুলো নিয়ে আমরা একের পর এক ভিডিও আপলোড করেছি। সেখানে তথ্য উপাত্ত সব কিছুই ছিল। আপনারা সে সকল ভিডিও দেখেছেন, দেখে দেখে বলেছেন অসাধারণ, ক্যা বাত হে। কিন্তু ভেতরে কতটুকু নিয়েছেন, কতটুকু বুঝতে পেরেছেন জানি না। তো প্রিয় বন্ধুগণ, শেখ হাসিনার এই প্রহসনের রায়টি যখন হয়, অপরদিকে বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হয়। এই নিয়ে আমাদের আনু মোহাম্মদ স্যার অনেক গোস্বা করেছেন। আমরা আনু মোহাম্মদ স্যারের গোস্বা করাটা কি একটু দেখব? দেখা তো উচিত। আনু মোহাম্মদ স্যার যেহেতু বলেছেন, জানি না তিনি ওই শিক্ষক নেটওয়ার্কের আনু মোহাম্মদ সহ অন্যান্য ব্যক্তিরা, মহান ব্যক্তিরা যে ভূমিকা পালন করেছেন, সেটা তো আপনাদের কাছে স্বর্ণাক্ষরে লেখা থাকারই কথা। আমি যদিও ওনার প্রোফাইলটি খুঁজে পাচ্ছি না। আনু মোহাম্মদের প্রোফাইলে গিয়ে আপনারা দেখতে পাবেন যে তিনি বেশ ক্রোধ দেখিয়েছেন, অভিমান দেখিয়েছেন। এত সাতের পীড়িতরে বন্ধু একই দিনে ভাইও না বলে গান গাইতেছিলেন আর কি। মানে ইন্টারিম আমি তোমাকে কি ভেবেছিলাম, আমি তোকে ভাই ভেবেছিলাম, তুই আমাকে ধোকা দিলি, ধোকা 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 দে গায়ারে। তো এখন এই বিষয়টা দাঁড়ায় যে হাসবো না কাঁদবো, সেটা একটা বড় প্রশ্ন। আপনারা যদি আনু মোহাম্মদ স্যারের সেই স্ট্যাটাসটি কেউ পেয়ে থাকেন, কারোর কাছে থাকে, আপনারা এখানে দিতে পারেন। আমি হুটহাট সার্চ করেছি, আমার এটা খুব বড় বেয়াদবি হয়ে গেছে। এজন্য জানি না স্যার আমাকে মানে শ্রেণীশত্রু মনে করেন কিনা। তো তিনি এই বন্দর দিয়ে দেওয়া নিয়ে বেশ হতাশা প্রকাশ করেছেন। খুবই ভালো কথা। উদ্দেশ্য তো এটাই। পিনাকি ভট্টাচার্য যেই লোক সেনাবাহিনীর প্রধানকে গালাগালি করেন প্রত্যেকটা ভিডিওতে, ওই গালাগালি ছাড়া তার হাত যেভাবে এরকম করেন না, কেমন করেন আমি জানি না, তা আপনারা তো সেটা তার হয়ই না, মানে হাত উপরেই ওঠে না, কোনো হাত তার উপরে ওঠে না যতক্ষণ না ওয়াকারকে গালাগালি করতে পারেন। তো সেই ব্যক্তি আজকে ওয়াকারের সদস্যদের সামনে দাঁড়িয়ে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙানো ঠেকাচ্ছেন। আপনি কি এটা বিলিভ করেন? এটা হতে পারে? হ্যাঁ, মিলিটারি আমাদের কাওয়ার্ড, সেটা তাতে কোনো সন্দেহ নেই। তাদের বাপ মা ১৪ গোষ্ঠী শুদ্ধ গালাগালি করবে, তারপরে বলবে প্যারে পাকিস্তান ক্যা বাত হে। আমার সেটা নিয়ে খুব একটা ভাবনা নেই, কি আর ভাববো। কিন্তু কথা হচ্ছে, বাস্তবতা হচ্ছে, সেনাপ্রধানকে যে গালাগালি করে তার ভিডিও তাকে ফোনে রেখে এই যে অসহায়ত্ব, সেটা দিয়ে আপনি কি বুঝবেন? রিকোয়েস্ট করে অনুরোধ করছি, এই যে অবশিষ্ট আছে এটা কয়েকদিন পরের জন্য আমরা তুলে রাখি। আমরা এখানে আবার আসবো, এইটাকে বিপূর্ণ করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে শপথ, এই ফ্যাসিবাদের আতুল ঘর থাকবে না। আমি দেখতে পাচ্ছেন এই কাওয়ার্ডদের অবস্থা।
তো আপনারা হাটহাজারিতে এই পিনাকি ভট্টাচার্য, হানিফ নানা কি যেন নাম তার আর কি। তো অনেকে বলেন তিনি আবু তালেব। তো আমাদের বাংলাদেশের মুসলমান বন্ধুদের প্রিয় এই রাহবার তিনি যে ঘোষণা দিয়েছেন এটার মাধ্যমে আপনারা কি প্রমাণ পেলেন? সেনাবাহিনীর ব্যক্তিত্ব বলতে কিছু নেই এবং ব্যক্তিত্বের ওপরে হচ্ছে স্বার্থ। পিনাকি ভট্টাচার্যকে দিয়ে জনতাকে একবার খেপিয়ে দেওয়া, যাও ধানমন্ডির ৩২ নম্বর ভাঙো, আমি বুলডোজার দিচ্ছি, এই দিচ্ছি সেই দিচ্ছি। তারপরে তারা সেখানে যায়, গিয়ে তারা ব্যাপকভাবে মাইর খায়। তারপরে সে আবার বলে আমি তোমরা মাইর খাইছো ভালো কথা, হে বিপ্লবী বন্ধুগণ তোমাদের আমি ওষুধ কিনে দেব। এটা আমার দাবি নয়, ভট্টাচার্য মহাশয় বলেছেন। তো তিনি বলেছেন যে এখানে তিনি ওষুধের ব্যবস্থা করবেন, যদিও তিনি এইরকম ওষুধের ব্যবস্থা আগেও করেছেন। প্রায় ২০০-র বেশি মানুষ ওষুধ খেয়েই মেরে ফেলেছেন, কালাজ্বরের ওষুধ, সেই পপুলার ফার্মার, সেই কেলেঙ্কারি আপনারা জানেন। তো সেই ব্যক্তির কাছে আর নতুন কি? তো সেখানে যারা আহত হয়েছেন, মানে তার ভাষায় কি যেন একটা বলে, আগে বলতো জয় বাংলা করে দাও, এখন বলে চ বর্গ দি কি, মানে এইসব লোকের ভাষা আর ব্যবহার, যাই হোক। তো সেসব ব্যবহার করে তিনি বলেছেন যে যাও তোমরা এটা করো। তারপরে করার পরে মাইর খাওয়ার পরে যখন দাঁতটা তো অনেকের ভেঙে গেছে, আমি দেখলাম কারোর বিশেষ অঙ্গ লাল হয়ে গেছে। আবার এই নারীদের ভাষাটা সবই আপনারা দেখেছেন, বুঝেছেন। ওদের উস্কানি ছিল যে আওয়ামী লীগ অরাজকতা করবে এই রায়কে কেন্দ্র করে। আওয়ামী লীগ তো শুরু থেকেই বলে আসছে ইউনুস অবৈধ, ইউনুসের সকল সিদ্ধান্ত অবৈধ। এবং আওয়ামী লীগ তো আর এদের কাছ থেকে রাজনীতি শেখে না যে এদের ফাঁদে পা দেবে। তো আওয়ামী লীগ তো চুপচাপই ছিল, ওরা এটা নিয়ে কোনো পাত্তাই দেয় নাই। শেখ হাসিনা বলেছেন তিনি এটা কেয়ারই করেন না। তো যেহেতু আওয়ামী লীগ মাঠে নামেনি, উস্কানি দেওয়ার একটা চেষ্টা, অজুহাত হিসেবে ধানমন্ডির ৩২ ভাঙাবে। আমি মনে করি না বাংলাদেশের এমন কোনো আওয়ামী লীগার আছে যার মাথায় একটু ঘিলু আছে এবং সে মনে করে যে ধানমন্ডির ৩২ ভেঙে গেলে আমাদের কি হবে রে। তারা বরং এই সিদ্ধান্ত নিচ্ছে যে বিশ্বের খুবই পরিচিত মুখ যারা আর্কিটেক্ট রয়েছেন তাদেরকে এনে এই ৩২ গড়বেন। সারা বাংলাদেশ থেকে যাদের কাছে ইট রয়েছে, আমার কাছে আছে, আমি দেখাই। এই যে ধানমন্ডি ৩২-এর ইট আমি অনেকটা প্যাক করে রেখেছি, আমি এটা ফেরত দেব। এবং যার যার কাছে ইট আছে, বই আছে, আমি আমার এক বন্ধুর কাছে আমি বইও দেখেছি, এগুলো আমরা ফেরত দেব। আমরা ফেরত বলতে কি, এই ইট মানে আপনি কোনো কিছু তো পৃথিবী থেকে কোনো পদার্থকে তো গায়েব করে দিতে পারেন না, আপনি রূপ বদলাতে পারেন। আপনি ধানমন্ডির ৩২ ভেঙেছেন, আবার ৩২ উঠবে। সে তো কাবা শরীফও কয়েকবার ভাঙা হয়েছে, তাতে কি হয়েছে, তাই না? হাজে আসওয়াদ সেই কালো পাথরও তো চুরি করে নিয়ে বাথরুমে ফেলে রাখা হয়েছিল, টয়লেটের মধ্যে। তো সেটা তো আবার সেখানেই এখন স্থাপন করা হয়েছে এবং কোটি কোটি মানুষ সেই ধর্মীয় মানে ওই জায়গায় গিয়ে উপাসনা করেন বা তীর্থে যান। যাই হোক, সেখানে ধানমন্ডির ৩২ আর নতুন করে কী বা ভাঙবে, কী বা গড়বে, সব কিছুর কিন্তু মিল পাবেন। এই জুলাই যোদ্ধা তথা জঙ্গিরা তারা জুলাই স্তম্ভ তৈরি করেছে। দেখবেন লোহার একটি মোটা পাইপ, এটা দেখে বোধহয় পিনাকি ভট্টাচার্যের খারাপই লাগবে, এত মোটা পাইপ। তো পাইপ দিয়ে সেখানে অনেক কিছু লেখা, সেই পাইপগুলো বা স্তম্ভগুলো অনেক জায়গায় মানুষ পুড়িয়ে দিচ্ছে। কথা মানে ভাবনার বিষয় হচ্ছে যে এগুলো লোহার কেন? যারা ভাঙে তারা আতঙ্কিত থাকে। তারা কনক্রিটে করেনি, কারণ ওরা জানে দুদিন পরে ভেঙে দেবে, কিন্তু তারা করেছে লোহা দিয়ে। স্টেইনলেস স্টিল দিয়ে করলে তো লাভ হতো না। বরং তাদের ধন্যবাদ দেই, তাদের হয়ে জুলাই আন্দোলনে যে সকল ছিন্নমূল মানুষদের তারা নেশা বা টাকা পয়সা দিয়ে ফেব্রিকেটেড এই আন্দোলন করাতে পেরেছে, সেই সকল মানুষের আসলে দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা তারা শেষ অবধি করে যাচ্ছে। ভাবছেন কিভাবে? এই যে জুলাই স্তম্ভ, এটি তো নিঃসন্দেহে থাকবে না বাংলাদেশে কোথাও। তো ভাঙবে গড়বে তাতে কি যায় আসে, কিন্তু এগুলো তো লোহার। ইট তো নিয়ে বেচা যায় না, ভাঙা ইট কে কিনবে, কিন্তু লোহা তো বেচা দেয়, কেজির দরে বেচা যায়। কিছু ছিন্নমূল মানুষ কেজির দরে এগুলো বিক্রি করে দুবেলা দুমুঠো খাবেন, একটু গাম খাবেন, একটু আর কি যেন খান তারা। এগুলো খাওয়া উচিত না, আমি তাদের খাওয়া নিয়ে তিরস্কার করছি না, কিন্তু এটা তো বাস্তবতা আছে। তাদের একবেলা বা দুবেলা রুটি রুজি হলো, মানে বিনোদনের ইয়েও হলো। বিনোদন মানে ওই যেগুলো তারা খেয়ে থাকেন, ড্যান্ডি ট্যান্ডি কি যেন বলা হয়। তো এই ব্যবস্থা করার জন্য ধন্যবাদ। অপরদিকে আওয়ামী লীগের তৃণমূলের অনেকের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, যদিও এটা তাদের সিদ্ধান্ত, কিন্তু আমি যা বুঝতে পেরেছি আমি তাই বলছি, তারা এটা করবেন। তাও আমি মনে করি না যে কত শত পিনাকি ভট্টাচার্য তো অবশ্যই, কার কোথায় বাড়ি, কে কোথায় কি, মানে তারা ভাবছে যে ঘাস মাটির সাথে মিশে দেবে, মানে ঘাসও রাখবে না। এখন এটা তারা করবে কিনা, গ্রামীণ ব্যাংকের কোথায় কোথায় কোন শাখা আছে ইতিমধ্যে দেখছেন আগুন টাগুন দেওয়া হচ্ছে অনেক জায়গায়। গ্রামীণ ফোন বা অন্যান্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা ইউনুস কেন্দ্রিক কোনো কিছুই
তারা এই বাংলাদেশে রাখবে না বলেছে। এর কারণ কি? তারা বলেছে আমাদের ধানমন্ডির ৩২ ভেঙেছে, সারা দেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন তারা ভেঙেছে। আমরা এমনি কেন ছেড়ে দেব? আমাদের নেতাকর্মীদেরকে মানে গণহারে আমাদের উপরে নির্যাতন চালিয়েছে। গোপালগঞ্জের গণহত্যা আপনারা দেখেছেন। এরকম অসংখ্য কাজ তারা করেছে। পুলিশ হত্যার কথা আর বাদই দিলাম। তো এত কিছু করার পরে মানে আপনি টিট ফর ট্যাট একটা প্রবাদ আছে, ঢিল মারলে পাটকেল খেতে হয়। তো আ ইউনূসকে তো আবার অনেক ইসলামপন্থীরা নবীও বলছেন। তো সেই নবীর গুণে যদি উনি বেঁচে-টেঁচে যান, কোনো কিছু মিরাকল কিছু ঘটায়ও ফেলতে পারেন, চাঁদ দুটো টুকরো করার মতো। আমি জানি না কি করবেন। তবে যদি সেই কেরামতি ওনার যদি সেরকম কোনো পাওয়ার উনি না পান আরকি, মজেজা দেখানো, হ্যাঁ? এরকম কিছু যদি দেখাতে না পারেন তাহলে ইউনূস কেন্দ্রিক কোনো কিছুই বাংলার মাটিতে থাকবে না। এটা আওয়ামী লীগ মনে করে। যাই হোক, এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। কি তারা মনে করে আমি সেই সার্টিফিকেট দেব না। তবে প্রিয় বন্ধুগণ, আপনারা এটা বুঝলেন যে আ এ এই এই যে দেখতে শুনতে মানুষের মতো কিন্তু মাথায় চিন্তার ২ ছটাক বুদ্ধিও নাই। তাদেরকে লেলাইয়া দিল। লেলাইয়া দেওয়া ঠিক না, কুকুর লেলাইয়া দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। কুকুরের ধর্ম আছে। কুকুর একটা খুবই সুন্দর প্রাণী। এদেরকে এদের তুলনায় এরা নিজেই, এরা জুলাই যোদ্ধা। তো জুলাই যোদ্ধাদের কমান্ড দিলেন পিনাকি ভট্টাচার্য এবং তারা গেল, হৈ-হুল্লা করল, মাইর খেলো। এই যে একটা উষ্ণ আ পরিস্থিতি তৈরি হলো, নিজেরাই মারামারি। তো এই মারামারির মাঝখানে তারা বন্দরটা দিয়ে দিল বিদেশীদেরকে। এবং এটার পেছনে ডিপ স্টেট কোথায় আপনারা জানেন। এগুলো নিয়ে ইস্তারে ভিডিও করেছি, দেখে নিন। আমরা কি বুঝলাম? আমাদের সাথে খেলা হচ্ছে। আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এবং সেই ছিনিমিনি খেলার জন্য কারা কোলাবোরেটর? ১৯৭১ কারা আলবদর, আল শামস রাজাকার ছিল? বুঝে না বুঝে কারা এই বাংলার মানুষের সাথে অন্যায় করেছিল? এবং ৫০ বছর পেরিয়ে গেলেও তারা সেই গ্লানি ভুলতে পারেনি। আর জুলাই যোদ্ধারা এত সহজে ভুলে যাবে? সবকিছু রেকর্ডেড। সব ফুটেজ ইন্টারনেটে রয়েছে। কোনো কিছুই ডিলিট হবে না। তাহলে এই বোঝা কি করে বয়ে নিয়ে যাবে? সেটি একটি বড় প্রশ্ন। আপনাদের কাছে সেই মতামত জানতে চাইব। প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে আরো একটা অনুরোধ করব যে ইশতেহারের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। কারণ আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আমরা নিয়মিত হতে পারি না। আমাদের সীমাবদ্ধতার কারণে ইশতেহারের ব্যাপারে আপনারা জানেন যে আমরা স্বেচ্ছায় এই ভিডিও রেকর্ড, এডিটিং, আপলোড সবকিছুই আমরা করি। এখানে আমরা কারোর কাছ থেকে অর্থায়ন নিইনি বা আমাদের কেউ অর্থায়ন করেনি। সুতরাং আমরা ইন্ডিপেন্ডেন্ট। আমাদের সময়, ব্যক্তিগত সময়, শ্রম দিয়ে আমরা এই অ্যাক্টিভিজম করি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এবং মানে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে। তো আপনারা যদি খেয়াল করেন যে আমরা নিয়মিত হতে পারি না অনেক সময়। আমাদের টিম মেম্বার খুবই সামান্য। আমাদের কোনো এরকম প্রফেশনাল এডিটর নেই, মানে হায়ার করা এডিটর নেই। শবাক পাখি তিনি এডিট করেন, তিনি স্ক্রিপ্ট লেখেন। আমাদের হিমালয় হেমু স্ক্রিপ্ট লেখেন, সৈকত চৌধুরী লেখেন, আরও অনেকেই আছেন আমাদের সাথে। ন্যারেট করেন অনেকেই। আপনারা জানেন নূরজাহান বেগমকে, আপনারা জানবেন জেবাকে, আপনারা চেনেন আমাকে। আরও বেশ কয়েকজন আসছেন ইশতেহারে। সবাই ভলান্টিয়ারি এই কাজগুলো করছেন কোনো প্রকার বিনিময় ছাড়া। তো আমাদের এই ব্যক্তি জীবনের কাজকর্ম, রুটি-রুজি সবকিছু মেইনটেইন করে সঠিক সময়ে সঠিক অনেক কিছুই আমরা আপলোড করতে পারি না। সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি একটু শেয়ার করেন তাহলে আমাদের এই ভিডিওগুলো অনেকের কাছে যায়। মানে রিচ ডাউন হয়ে যাচ্ছে অনেক সময়। অ্যালগরিদম আমাদের সাথে ঠিকভাবে কোঅপারেট করছেন, এটা আমাদেরই সীমাবদ্ধতা। আপনাদের সহায়তা চাই এবং কমেন্ট যারা করেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রশংসা না করে বরং সমালোচনা করুন যেন আমরা আরও সমৃদ্ধ হতে পারি। এই সামান্য লজিস্টিক্স নিয়ে এইভাবে একটা চ্যানেল এগিয়ে যাওয়া বা আমরা যে থট আপনাদের কাছে দিচ্ছি সেটার ডেপথ কতটুকু আপনারা সেই বিবেচনা করবেন। নিশ্চয়ই বিবেচনা করার আপনাদের যথেষ্ট জ্ঞান রয়েছে। তো সেক্ষেত্রে অসাধারণ, দারুণ এই কমেন্টগুলো ইগনোর করা ভালো এবং ব্যক্তিকেন্দ্রিক কোনো কমেন্ট করবেন না। আমি আপনাদের সামনে এই ইশতেহারে আমি একজন প্রেজেন্টার মাত্র। তো আমি এখানে হিরো হতে আসি নাই বা আমাকে আপনারা হিরো বানান এটাও আমি চাই না। কোনোভাবে কোনো কাল্ট তৈরি না করার অনুরোধ করছি এবং আমার যারা সহকর্মী রয়েছে তাদেরকে জড়াবেন না কোনো কিছুতেই। আমি আশা করি আপনারা বুঝতে পারবেন। এটা আমাদেরকে অনেক বেশি হতাশ করে। আপনারা যখন আপনাদের উদ্দেশ্যে আমরা যে ভিডিও তৈরি করি, যে কথাগুলো বলি সেগুলোর ছিটেফোঁটা যখন আপনাদের মধ্যে থাকে না, অনেকের মধ্যে থাকে না, অনেকে আবার খুব গঠনমূলক সমালোচনা করেন। তো বেশিরভাগ কমেন্ট দেখা যায় যে প্রশংসা এবং বিভিন্ন অপ্রাসঙ্গিক ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে কমেন্ট। এটা খুবই হতাশার আমাদের জন্য। আমাদের অনেক কমেন্ট ডিলিট করতে হয় যেটা আমরা চাই না। কোনো কমেন্ট আমরা ডিলিট করতে চাই না, কিন্তু আপনাদের জন্য এটা করতে হয় এবং কখনো মনে হয় যে আমাদের বোধহয় এখানে থেমে যাওয়া উচিত। এই আমাদের অডিয়েন্স যারা, যে কারণে ইউটিউব যে অ্যালগরিদমের কাছে যাদের কাছেই পৌঁছাচ্ছে ভিডিওটা, তাদের জন্য আমরা ভিডিও বানাতে চাই না। তো আমি জানি না ইশতেহার টিকে থাকবে কিনা, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে।
তো অনেক অনেক ভালো থাকবেন। শুভকামনা রইল। বাংলাদেশের সাথে থাকবেন। চক্রান্তকারীদের চক্রান্ত সঠিক সময় বুঝে সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন বলে আমি বিশ্বাস করি। আবার দেখা হবে খুব শীঘ্রই।